সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি এখন যে বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তার শিরোনাম হচ্ছে অন্তর্বর্তী সরকারের কর্মপরিধি নির্ধারণ, পথরেখার প্রয়োজনীয়তা। ছাত্র গণ অভ্যুত্থানে দীর্ঘ 15 বছরের স্বৈরশাসনের অবসানের পর এই সরকারের দায়িত্ব নিয়েছে। তার মেয়াদ 1 মাসও হয়নি। এই সরকার ক্ষমতায়িত হওয়ার পর থেকে বিএনপি প্রায় শুরু থেকে দ্রুত নির্বাচনের কথা বলে আসছে, যদিও পরে বলেছে অন্তর্বর্তী সরকারকে সময় দিতে চাই, তবে কতটা সময় দিতে চাই তা স্পষ্ট করে বলা হয়নি। যৌক্তিক সময় বলতে কতটা সময় তাও স্পষ্ট নয়। একটি রক্তক্ষয়ী অবস্থান ঘটেছে দেশে। শিশু, কিশোর, যুবাসহ নানা শ্রেণীর হাজারো মানুষ শহীদ হয়েছেন, সন্তান হারিয়েছেন হাজারো বাবা মা। তাদের সান্ত্বনা দেওয়া, তাদের পাশে দাঁড়ানো এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি। একই সাথে দেশের অন্তত 12টি জেলায় দেখা দিয়েছে আকস্মিক ভয়াবহ বন্যা। অর্ধকোটি মানুষ তাতে ক্ষতিগ্রস্ত। তাদের উদ্ধার নিরাপত্তাদের চেয়ে বড় কোনো বিষয় নেই, যা নিয়ে এ সময় বিচলিত হওয়ার সুযোগ আছে। স্বৈরাচারের পতনের পর তার সহযোগী দলগুলো এই মুহূর্তে নিষ্ক্রিয়। মাঠে আছে বিএনপি, জামাতে ইসলামী সহ বিগতের সরকারের সময় ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো। বামপন্থী দলগুলো সক্রিয়। এই মুহূর্তে জরুরি বিষয় শহীদ পরিবারের পাশে দাঁড়ানো এবং বন্যার্তদের সাহায্যে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়া। জামাতের নেতাকর্মীরা ঠিক এই কাজটি করছেন গ্রামীণভাবে। বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনও এই বন্যার্তদের দুর্গতদের সাহায্যে কাজ করে যাচ্ছেন। বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি দায়িত্ব অনেক বেশি। সেই দায়িত্বশীলতার পরিচয় দলটি দিচ্ছে নিশ্চয়ই। প্রতি বিপ্লবের আশঙ্কা নিয়ে সতর্ক করছে। রাষ্ট্র সংস্কারের দায়িত্ব নির্বাচিত সরকারই সেটি মনে করে দিচ্ছে। সবই ঠিক আছে, তবে শুধু নির্বাচন অনুষ্ঠানের জন্য সংস্কার দরকার। পতিত স্বৈরাচার দেশের প্রতিটি খাত ঠান্ডা মাথায় সমূলে ধ্বংস করেছে। প্রতিটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে। প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ, আইন কাঠামো সব এখন লেজে গবরে অবস্থায়। এসব প্রতিষ্ঠান সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, আবার সংস্কার করাও দুরূহ। এখন পর্যন্ত বিচার বিভাগে স্বৈরাচারে নিয়োগ বা চিহ্নিত বিচারকদেরও রদবদল সম্পন্ন হয়নি। প্রশাসনে পুরনো ফ্যাসিস্টদের সহযোগী সুবিধাভোগী দুর্নীতিগ্রস্ত অনেক আমলাসহ প্রায় সব পদে একই লোক বসে আছেন। পুলিশে একই অবস্থা। মাঠ পর্যায়ের প্রশাসন আগাগোড়া স্বৈরাচারের লোকদের নিয়ন্ত্রণে। এ অবস্থায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা আদৌ সম্ভব নয়। নির্বাচন অবাধ সুষ্ঠু করতে হলে নির্বাচন কমিশনের সংস্কার দরকার। তাছাড়া একটি নির্বাচনের অনুষ্ঠানের জন্য অর্থনৈতিক সঙ্গতিও বড় ফ্যাক্টর। বিগত সরকার ওই সুবিধাভোগী গোষ্ঠীগুলোর নির্বিচার লুটতরাজ, অর্থ পাচারের পর এই মুহূর্তে রাজকোষের যে অবস্থা, তার নির্বাচন আয়োজনের মতো সংগতি আছে কিনা তাও আমাদেরকে বিবেচনায় নিতে হবে। সব মিলিয়ে বলা যায় দ্রুত নির্বাচন করার সুযোগ এখানে কম। তবে বিএনপি, জামাত এবং অন্যান্য যে বাম দলগুলো আছে, সে রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তী সরকারের সংলাপ শুরুর যে প্রস্তাব দিয়েছে তা গুরুত্বপূর্ণ। এই সংলাপের মাধ্যমে বেরিয়ে আসতে পারে কোন কোন বিষয়ে কতটা সংস্কার করতে হবে এবং তা সম্পন্ন করতে অন্তর্বর্তী সরকারে কতটা সময় যৌক্তিক বলে বিবেচিত হবে। এটি নিঃসংশয় সত্য যে রাষ্ট্র সংস্কারের বৃহত্তর দায়িত্ব জনগণের ম্যান্ডেট বা নির্বাচিত সরকার সংসদের। তবে ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার দায়িত্ব নিয়েছেন তারাও জনগণের ম্যান্ডেট প্রাপ্ত। সেটিও উপেক্ষা করার মতো নয়। আমরা আশা করছি যে বড় দলগুলো যে সংলাপের প্রস্তাব দিচ্ছে, সেই সংলাপের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার একটি রোডম্যাপ প্রণয়ন করতে পারে, যা বিদ্যমান অনিশ্চয়তা দূর করে জনমনে স্বস্তি এনে দেবে। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমি এতক্ষণ আলোচনা করছিলাম যে বিষয়ে, তার শিরোনাম ছিল অন্তর্বর্তী সরকারের কর্মপরিধি নির্ধারণ, পথরেখার প্রয়োজনীয়তা। সম্মানিত সুধীবৃন্দ, এ বিষয়ে আর কিছু কথা বলেই আমার আলোচনাটি আজকে শেষ করব। অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত হয়েছে
এই সরকারের বয়স এখনও 1 মাস পূর্ণ হয়নি। ইতিমধ্যেই অনেকগুলো চ্যালেঞ্জ সরকারের সামনে চলে এসেছে। সেটি হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় প্রতিদিনই রাজপথে এবং সচিবালয়ের সামনে বিভিন্ন গ্রুপ, বিভিন্ন গোষ্ঠী তারা প্রতিদিনই বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছে এবং বিগত 17 বছর ধরে মানুষ যে ঠিকমতো কথা বলতে পারেনি, তাদের দাবি দেওয়া রাজপথে উত্থাপন করতে পারেনি, উত্থাপন করলেও তারা পুলিশের নির্মম নির্যাতনের শিকার হয়েছে। এখন এইসব বিভিন্ন গোষ্ঠীগুলো তাদের দাবিগুলো তুলে ধরছে এবং মনে হচ্ছে যে তারা 1 মাসের ভিতরে সব দাবিগুলো পূরণ করে নিতে চায়। কিন্তু অন্তর্বর্তী সরকারের কাছে এখন বড় চ্যালেঞ্জ যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির সব জায়গাতে একটু সুষ্ঠুভাবে পরিচালনা করা। এখন আইন শৃঙ্খলা পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে, তারপরে বাজারের যে ঊর্ধ্বগতি কিছুটা নিয়ন্ত্রণে এসছে। চাঁদাবাজি, মাস্তানি যে বিষয়গুলো বিগত সরকারের সময় নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল সেগুলো কমে আসছে। কিন্তু দু একটি ঘটনা আমাদেরকে উদ্বেগ না করে পারে না। সেটি হচ্ছে যে আপনারা দেখলেন যে গত 2-3 দিন ধরে বাংলাদেশের যারা আনসার বাহিনী তারা কি একটি নৈরাজ্যকর অবস্থা চালিয়েছে সচিবালয়ে। যদিও পরিস্থিতি পরবর্তী পর্যায়ে সরকারের নিয়ন্ত্রণে এসছে, এখানে খেয়াল রাখতে হবে যে শেখ হাসিনার সরকার বিদায় নিলেও তাদের ভিতর থেকে ভারত এবং অন্যান্য গোষ্ঠী বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়। এই সকল চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য বর্তমান সরকারের কর্মপরিধি নির্ধারণ করার প্রয়োজন এবং তাদের পথরেখার প্রয়োজনীয়তা আছে এবং এই সব বিষয়গুলো এই কর্মপরিধি নির্ধারণের জন্য তাদেরকে নিজেদের ভিতরে যেমন আলোচনা করতে হবে, পাশাপাশি যেসব গণতান্ত্রিক দলগুলো এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছে, বিএনপি, জামাত এবং বামপন্থী দলগুলো, তাদের সাথে আলোচনা করে বাংলাদেশের কোন কোন ক্ষেত্রে সংস্কার করতে হবে এবং সেই সংস্কারের মধ্য দিয়ে কীভাবে বাংলাদেশ আগামী দিনে চলবে, বাংলাদেশে কীভাবে আগামী দিনে একটু সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়, সে ব্যাপারে বিস্তৃত আলাপ আলোচনা করার পরেই একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব। তো সুধীবৃন্দ, আমি যেটা আলোচনা শুরু করেছিলাম যে অন্তর্বর্তী সরকারের কর্মপরিধি নির্ধারণ, পথরেখার প্রয়োজনীয়তা, এই আলোচনাটি করবার জন্য আরও অনেক সময়ব্যাপী এসব বিষয়ে আলোচনা করতে হবে। কিন্তু একটি ভিডিওতে দীর্ঘ সময় আলোচনা করলে দর্শকবৃন্দ তাদের ধৈর্যহারা হতে পারে। এই জন্য আপাতত এই আলোচনাটি এখানেই শেষ করতে হচ্ছে। এতক্ষণ ধরে আপনারা যারা আমার বক্তব্য শুনলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।